একঘর মানুষের সামনে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন ঈশান ভাইয়া। ভাইয়া বলছি কেন? উনি তো আমার স্বামী, আমার 6 মাসের স্বামী। গত 6 মাস যাবৎ আমরা একই বাড়িতে থাকছি, অথচ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঈশান ভাইয়া আমার ছোট খালামণির ছেলে। ঈশান দেখতে অত্যন্ত সুপুরুষ, কোনো সিনেমার হিরোদের থেকে কম না। সুঠাম দেহ, বর্ষা গায়ের রং, উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি, মাথার চুলগুলো হালকা কোঁকড়ানো, গালে খোসা দাড়ি, এক কথা যাকে বলে চোখ দাঁড়ানো সুন্দর। প্রথম দেখাতে যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে পারত। আমিও ছোটবেলা থেকে তার উপর ক্রাশিতই ছিলাম। যখন ক্লাস 9-এ পড়ি তখন ঈশান ভাইয়ের উপর প্রথম ক্রাশ খাই। সেদিন ছিল ঈশান ভাইয়ের জন্মদিন। ঈশান ভাইয়া সেদিন ব্ল্যাক কালারের স্টোনের কাজ করা একটা পাঞ্জাবি পরেছিল, যার হাতা ছিল কোণে অবধি গোটানো, মাথার চুলগুলো পিছন দিক থেকে স্পাইক করা, হাতে কালো ডায়ালের গড়িয়ে, ঠোঁটে তার সেই চিরাচরিত্র হাসি। কিন্তু সেই সময় ভয়ে তাকে কিছু বলতে পারিনি। তবে কলেজে ওঠার পর আমি নিজের মনের কথাটা চেপে রাখতে পারিনি। ফিজিক্সে খুবই কাঁচা ছিলাম আমি। ঈশান ভাইয়া আবার ফিজিক্সে খুবই ভালো, তাই আম্মু ঈশান ভাইয়াকে বলেছিল আমাকে একটু ফিজিক্সটা দেখিয়ে দিতে। ঈশান ভাইয়াদের বাসা যেহেতু আমাদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, তাই আমি তাদের বাসায় পড়তে যেতাম। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সামনেই ছিল ভ্যালেন্টাইন্স ডে। আমি মনে মনে ভাবলাম এই ভ্যালেন্টাইন ডেতে আমি তাকে আমার মনের কথা বলে দিব, কিন্তু বুঝতে পারছিলাম না ঈশান ভাইয়াকে নিজের মনের কথাটা কিভাবে বলবো। বান্ধবীদের কাছ থেকে বিভিন্ন টিপস নিয়ে শেষে ঠিক করলাম চিঠি লিখে তাকে নিজের মনের কথা জানাবো। পরদিন আমার মনের সমস্ত অনুভূতি এক জায়গায় জড়ো করে তার জন্য লিখে ফেললাম বিশাল এক পত্র। আমি সেই চিঠিটা ভ্যালেন্টাইন ডের দিন ঈশান ভাইয়ের বইয়ের মধ্যে রেখে আসি। কিন্তু ঈশান আমার ভালোবাসা তো অ্যাকসেপ্ট করেইনি, উপরন্তু সেই চিঠি পড়ে সে আমার অনুভূতিগুলো নিয়ে মজা করছিল। আমাকে বলছিল আমি যেন তার থেকে দূরে থাকি। ইভেন সে আম্মুকেও বলে দেয় সে আমাকে আর পড়াতে পারবে না, ওনার নাকি সময় নেই। সেদিন ঈশান ভাইয়ের কথায় ও কাজে আমি খুবই কষ্ট পেয়েছিলাম। সেদিন সারা রাত ধরে অনেক কান্নাকাটির পর সিদ্ধান্ত নিলাম যে ঈশান ভাইকে যদি আমি না পাই তাহলে এই জীবন রেখে কী লাভ। জোখের বসায় সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছিলাম, কিন্তু সুইসাইড করা কি এতই সহজ? ব্লেড দিয়ে হাত কাটতে গিয়ে ভয়ে থরথর করে হাত কাঁপছিল। তারপর ফেসবুক, ইউটিউবে কিছু অনুপ্রেরণামূলক ভিডিও দেখে মনে মনে ভাবলাম ঈশান ভাইয়াকে আমি ভুলে যাব, কিন্তু তার হলো কই। তাকে বলার আগেও অদ্ভুতভাবে তার সাথে আবার জড়ে গেলাম। খালামণি তখন ভীষণ অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছিল, বাঁচার কোনো আশাই ছিল না। তাই খালামণি মৃত্যুর আগে ঈশান ভাইয়ের বিয়েটা দেখে যেতে চেয়েছিল। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখি বাবাই আমাদের বাসায়। মনে মনে একটু অবাকই হয়ে গেলাম। বাবা ইদানিং এমনিতেই আমাদের বাসায় খুব একটা আসে না, তার উপর খালামণি এখন অসুস্থ, তাহলে সে এই সময় আমাদের বাসায় কী করছে? পরে আম্মুর কাছে জানতে পারলাম সে নাকি আমার আর ঈশান ভাইয়ের বিয়ের কথা বলতে এসেছিল, কারণ খালামণি মৃত্যুর আগে আমার আর ঈশান ভাইয়ের বিয়েটা দেখে যেতে চায়। খালামণি নাকি ছোটবেলা থেকে আমাকে তার ঘরের বউ করে নিয়ে যেতে চেয়েছিলেন, আর ঈশান ভাইয়া নিজেও এই বিয়েতে রাজি। তাই আমিও নাচতে নাচতে বিয়েতে রাজি হয়ে গেলাম। হাজার হলেও ক্রাশকে বিয়ে করছি বলে কথা, কিন্তু বাসর রাতে জানতে পারলাম শুধুমাত্র মায়ের কথা রাখতে ঈশান ভাইয়া আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। সে অরিন আপুকে ভালোবাসে। অরিন আপু ঈশান ভাইয়ের ফুফাতো বোন। বাসর রাতে এক হাতে গোমটা টেনে ঈশান ভাইয়ের জন্য বসে আছি। সাধারণত বাসর রাত নিয়ে সব মেয়েদেরই অনেক স্বপ্ন থাকে, আমারও ছিল। তার উপর আবার ভালোবাসার মানুষটির সাথে বিয়ে হয়েছে। কিন্তু সেদিন ঈশান ভাইয়ের এক কথায় আমার সব আনন্দ নিমিষে পুরুত হয়ে যায়। ঈশান ভাইয়া ঘরে ঢুকেই আমার ডান হাতটা মুচড়ে ধরে কাট কাট গলায় বলে ওঠে, আমি তোকে বলেছিলাম যে আমার কাছ থেকে দূরে থাকবি, আর তুই কি করলি? আম্মুর অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে নিলি। তবে একটা কথা ভালো করে শুনে রাখ, তুই আমার বউ হয়েছিস ঠিকই, কিন্তু কখনো আমার কাছ থেকে না পাবি স্ত্রীর অধিকার, আর না পাবি ভালোবাসা। আমি শুধু অরিনকে ভালোবাসি, আর ওকে ভালোবাসবো। আমিও ছিলাম নাছোড়বান্দা, শত অপমান সহ্য করেও তার পিছনে ঘুরঘুর করতাম। কিন্তু একটা সময় পর বুঝতে পেরেছি জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। তাই গত 3 মাস ধরে আমরা একই বাড়িতে আসি, কিন্তু আমাদের মধ্যে কোনো কথা হওয়া তো দূরের কথা, রাতের বেলা খাওয়ার সময় ছাড়া দেখাও হয় না। তবে তাতে অবশ্য ঈশান ভাইয়ের কোনো মাথা ব্যথা নেই। সে তার মতো বিন্দাস আছে, অফিসে যাচ্ছে, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে ফিরছে, শপিং করছে, ফেসবুকে তাদের ছবি আপ করছে। আমি বলে একটা মানুষ যে জীবনে আছে সেদিকে তার কোনো খেয়ালই নেই। আর তো মাত্র কয়েক মাস, এইচএসসি এক্সামটা শেষ হলে আমি একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে তার কাছ থেকে দূরে চলে যাব।
এতটাই দূরে যেন সে চাইলেও আর আমাকে দেখতে না পারে। আজ আমরা আমার মামাতো বোনের বিয়ে উপলক্ষে নানু বাড়ি এসেছি। আমার মামাতো বোনের নাম ঐশী, আমার থেকে 2 বছরের বড়। তবে আমি ওকে নাম ধরে ডাকি। আজ ছিল ঐশীর গায়ে হলুদ। হলুদের অনুষ্ঠান শেষে আমরা সব কাজিনরা মিলে রং খেলছিলাম। এমন সময় হঠাৎ করে কোথা থেকে যেন ঈশান ভাইয়া এসে আমার হাত ধরে সেখান থেকে টেনে নিয়ে যাওয়া শুরু করলো। ঈশান ভাই আমার হাতটা এত শক্ত করে ধরেছে যে আমি খুবই ব্যথা পাচ্ছিলাম। মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। তাই আমি ঈশান ভাইয়ের উদ্দেশ্যে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলাম, ঈশান ভাইয়া, কোথায় নিয়ে যাচ্ছ? প্লিজ হাতটা ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। কিন্তু আমার কথাটা হয়তো তার কান অব্দি পৌঁছালো না। সে আগের মতোই আমাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে যেতে লাগলেন। কিন্তু আমি আর সহ্য করলাম না। আমি ঝটকা মেরে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর কর্কশ গলায় বলে উঠলাম, কি পেয়েছো তুমি আমাকে? নিজের যা ইচ্ছে হবে আমার সাথে তাই করবে? আমি তো কখনো তোমার কোনো কাজে বাধা দিতে আসি না। তাহলে তুমি কেন আসো এমন? এমনিতেই ঈশান রেগেছিল। তার উপর আমার কথাগুলো শুনে তার রাগ আরও বেড়ে গেল। সে আমাকে ফাঁসের দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমি দৌড়লেই তো তোর হাতে ফোস্কা পড়ে, তাই না? আর নিজে যখন ছেলেদের সাথে গড়াগড়ি করিস তখন? ঈশান ভাইয়ের কথা শুনে আমি রাগী কণ্ঠে তাকে বললাম, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কি যাতা বলছো তুমি? ও যাতা? আমি এখন যাতা হয়ে গেলাম, তাই না? আলবি যখন ধরে তখন তো খুবই মজা নিস, তাই না? আর আমি বললেই দোষ হয়ে যায়। ঈশান ভাইয়ের কথা শুনে আমি হতবাক। এ কোন ঈশান ভাইয়াকে দেখছি আমি? ঈশান ভাইয়ের মতো মানুষের মধ্যেও যে এমন কুৎসিত একটা পার্সোনালিটি লুকিয়ে থাকতে পারে তা আমি কোনো দিনও ভাবতেই পারিনি। আমি ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললাম, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। তাতে তোমার কি? আর ইউ টু হেল অ্যাবাউট মি। ঈশান ভাইয়া রেগেই বলল, দেখতে চাস আমি কে? কথাটা বলেই ঈশান ভাইয়া আমার ঠোঁট জোড়া নিজে দখলে নিয়ে নিল। তার সব রাগ এখন আমার ঠোঁটের উপর চাড়ছে। আমি ব্যথায় কুঁকড়ে যাচ্ছি, অথচ সেদিকে তার কোনো খেয়াল নেই। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ বন্ধ করে খিসে পাথরের মতো দাঁড়িয়ে রইলাম আমি। কিন্তু একটু পর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে ঈশান ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে পাগলের মতো আমার ঠোঁটে কিস করতে লাগলেন। ওনার স্পর্শে আমি বারবার কেঁপে উঠছি। আমি সহ্য করতে না পেরে নিজের শক্তি দিয়ে তাকে ধাক্কা মারলাম, কিন্তু তবুও সামনের শক্তিটাকে এক বিন্দুও টলাতে পারলাম না। হঠাৎ করে ফুঁপিয়ে কেঁদে উঠলাম আমি। আমার কান্নার আওয়াজ ঈশান ভাইয়ের কানে যেতেই ঈশান ভাইয়া আমাকে ছেড়ে দিল। তারপর সে আমার অশ্রুমাখা চোখের দিকে একবার তাকিয়ে গটগট করে সেখান থেকে চলে যায়। আর আমি ফ্লোরে ধপ করে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম। এটা তো ওনার অধিকার ছিল, তাহলে আমি কেন কাঁদছি তা আমি নিজেও জানি না। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর নিজেকে নিজের রুমে আবিষ্কার করে খুবই অবাক হলাম। কারণ আমার যতদূর মনে পড়ে আমি কাঁদতে কাঁদতে সিঁড়ির ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে আমাকে এখানে কে নিয়ে আসলো? ঈশান ভাইয়া? না, উনি আমাকে কেনই বা আনতে যাবেন? তাহলে কে? আমি আর কিছু ভাবতে পারলাম না। মাথাটা খুবই ঝিমঝিম করছে। চোখে মুখে একটু পানি ছিটা দিলে হয়তো বা ভালো লাগবে। তাই তো বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ওয়াশরুমের আয়নায় নিজের ঠোঁটের বেহাল অবস্থা দেখে কিছুটা আঁতকে উঠলাম আমি। এই অবস্থায় কাল সকালে আমি কারোর সামনে যাব কিভাবে? আমাকে এভাবে দেখে মানুষ কী ভাববে? আমি একটা কথাই বুঝতে পারছি না। সামান্য একটা বিষয় নিয়ে ঈশান ভাইয়া এত রেগে গেল কেন? সে তো আমায় ভালোই বাসে না। তাহলে আলবি ভাইয়ের সাথে আমাকে দেখলে কেন সে সহ্য করতে পারে না? তাহলে কি ঈশান ভাইয়া মনে মনে আমাকে ভালোবাসে? না না, এসব আমি কী ভাবছি? ঈশান ভাইয়া হয়তো নিজের ইগো বজায় রাখতেই এরকমটা করেছে। কারণ আলবি ভাইয়া আর ঈশান ভাইয়া তো আবার চিরজনমের শত্রু। কথাগুলো ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। রুমে এসে দেখি খাবারের প্লেট হাতে নিয়ে আলবি ভাইয়া রুমে প্রবেশ করছে। আলবি ভাইয়া আমার মামাতো ভাই। আলবি ভাইয়াকে দেখে আমি তার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠলাম, আলবি ভাইয়া তুমি? হুম, আমি। আমি আর কিছুই বললাম না, চুপ করে আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। আলবি ভাইয়া তার হাতে থাকা প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, খাবারটা খেয়ে নে। রাতে তো কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলি। এখন নিশ্চয়ই তোর খিদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আলবি ভাইয়ের কথায় আমি মুচকি হেসে তার হাত থেকে প্লেটটা তুলে নিলাম। আমার সত্যি খুবই খিদে পেয়েছে। আলবি ভাইয়া যে কী করে আমার সব প্রয়োজন বুঝে যায় কে জানে।
আমি বেডে বসে খাবার খাচ্ছি, আর আলবি ভাইয়া আমার সামনে সোফায় বসে আছে। আমার খাওয়ার মাঝেই আলবি ভাইয়া আমাকে বলে উঠল, তোকে কতবার করে বলেছি ঠিক করে খাওয়া দাওয়া করবি, কথা শুনিস না কেন? আজকে তো অজ্ঞান হয়ে সিঁড়ির কাছেই পড়েছিলি। আমি যদি না দেখতাম তাহলে কি হতো বলতো? আলবি ভাইয়ের কথায় আমি তার দিকে তাকিয়ে কিঞ্চিত অবাক হয়েই বললাম, তার মানে তুমি আমাকে রুমে দিয়ে এসেছ? হুম। ও আচ্ছা। আর সবাই কোথায়? ঐশী, মিথি আপু, রিদি আপু, সাইম ভাইয়া, অনুভব, ওরা কোথায় ভাইয়া? সবাই তো ছাদে আড্ডা দিচ্ছে। রেহান ভাইয়া এসেছে, সাথে ওনার সেই সিঙ্গার বন্ধু এসেছে। উনি 2টা গান গেয়েছেন, আরও গাইবেন, বাট তোর জন্য আমায় নিচে চলে আসতে হলো। আলবি ভাইয়ার কথায় আমি খানিকটা মন খারাপ করে বললাম, ইস, আমার জন্য তোমার গান শোনা হলো না তাই না? তুমি যাও, আমি খেয়ে নিব। তোকে এত বুঝতে হবে না, আমি চলে গেলেই তো খাবারটা না খেয়ে ডাস্টবিনে ফেলে দিবি, তাই তোর খাওয়া শেষ হলেই আমি এখান থেকে যাব। তার আগে এক পাও নড়ব না। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খাওয়াই মনোযোগী হলাম। হঠাৎ করেই আলবি ভাইয়া বলে উঠল, অন্তি, তোকে একটা কথা বলি? আমি আলবি ভাইয়ার দিকে না তাকিয়ে জবাব দিলাম, হুম, বলো। আলবি ভাইয়া বললেন, দেখ অন্তি, আমি খুব ভালো করেই জানি যে তুই ঈশানের সাথে ভালো নেই। তারপরেও শত অপমান সহ্য করিও কেন ওই বাসায় তুই পড়ে আছিস বলতো? নিজের কথাটা একটু ভাব। এভাবে অন্য কারোর জন্য লাইফটা নষ্ট করা তো কোনোই মানে হয় না। আলবি ভাইয়ার কথায় আমি তার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে বললাম, জীবনে চলার পথে সবসময় শুধু নিজের কথা ভাবলেই চলে না আলবি ভাইয়া, আশেপাশের মানুষদের কথাও ভাবতে হয়। নিজের খুশির জন্য আমি যদি এখন ওই বাসা থেকে চলে আসি, তাহলে খালামণি, বাবাই, মামনি, বাবা, ওরা সবাই কত কষ্ট পাবে বলো তো? আমার কথায় আলবি ভাইয়া আনমনেই বলে উঠল, তুই শুধু ওদের কষ্টটাই দেখতে পাচ্ছিস অন্তি, এদিকে আরেকজন যে তোর বিহনে প্রতিটা মুহূর্তে ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, সেটা কি তো চোখে পড়ে না? আমি আলবি ভাইয়ের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না, তাই তো তার দিকে ফেল ফেল চোখে তাকিয়ে উঠে বললাম, মানে কে আমার জন্য ক্ষত বিক্ষত হচ্ছে? আমার কথায় আলবি ভাইয়া চকিত হয়ে আমার দিকে তাকিয়ে হালকাই হেসে বলল, তোকে অত কিছু জানতে হবে না, তোর তো খাওয়া শেষ, নে এই ওষুধটা খেয়ে নে। আমি আলবি ভাইয়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, এটা কিসের ওষুধ? মাথা ব্যথার। তুমি কি করে জানলে আমার মাথা ব্যথা করছে? খানিকটা অবাক হয়ে বললাম তাকে। আমার কথার প্রতি উত্তরে আলবি ভাইয়া হালকা হেসে বলে উঠল, যাকে ভালোবাসি তার কষ্টটা বুঝতে পারবো না তা কী করে হয়? মানে? মানে কিছু না, তুই রেস্ট নে, আমি এখন যাই। আলবি ভাইয়া দরজা অবধি যেতেই আমি পিছন থেকে তাকে বলে উঠলাম, ভাইয়া শোনো। আমার কথায় আলবি ভাইয়া পিছন ফিরে আমার দিকে তাকিয়ে হাসি মুখেই বলল, কিছু বলবি? আমি বললাম, আচ্ছা, ঈশান ভাইয়া কোথায়, তুমি কি জানো? ঈশান ভাইয়ের কথাটা শুনেই আলবি ভাইয়ের চোখের মুখের রং যেন মুহূর্তেই পাল্টে গেল। সে আমার দিকে চোখ মুখ শক্ত করে তাকিয়ে কাট কাট গলায় বলল, আমি কি করে জানবো তোর ঈশান ভাইয়া কোথায় আছে? কথাটা বলে আলবি ভাইয়া গটগট করে আমার রুম থেকে চলে গেল। কিন্তু আলবি ভাইয়ার হঠাৎ করে এমন ব্যবহার আমি মোটেও অবাক হলাম না, কারণ ছোটবেলা থেকে দেখে আসছি ঈশান ভাইয়া আর আলবি ভাইয়া একে অপরকে একদমই সহ্য করতে পারে না। কিন্তু কেন যেন সহ্য করতে পারে না, এই কারণটা আমার আজও অজানা। ঈশান ভাইয়ার আজকে আমার উপর এতই রাগের কারণও এটা। সে আমাকে বলেছিল আমি যেন আলবি ভাইয়ার কাছ থেকে দূরে দূরে থাকি, কিন্তু আমি তার কথা শুনিনি। সে তো আমায় ভালোই বাসে না, তাহলে আমি কেন শুনবো তার কথা? ল্যাম্পপোস্টের হলদে আলোয় রাস্তায় দিয়ে আনমনে হাসছে ঈশান। নিজের কাজে আজ নিজেই খুবই বিস্মিত সে। ঈশান আলবিকে সহ্য করতে পারে না ঠিকই, কিন্তু আলবির অভ্যাস সবসময় তার জিনিসের দিকে হাত বাড়ানো, যেটা একদমই পছন্দ নয় ঈশানের। আর আলবি যে অন্তিকে ভালোবাসে সেটাও ঈশান আগে থেকেই জানত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার বিয়েটা হয়ে যায় অন্তির সাথে। আলবি কাল তাকে চ্যালেঞ্জ করেছে যে সে অন্তিকে নিজের করেই ছাড়বে, অ্যাট এনি কস্ট। তাই সে অন্তিকে বলেছিল আলবির কাছ থেকে দূরে দূরে থাকতে, আর অন্তি তার কথাই শুনেনি। তাই তার অন্তির উপর খুবই রাগ হয়েছিল।
আর রাগের বশে এরকম বাজে একটা কাজ করে বসেছে সে। নিজের উপর এখন নিজেরই বড্ড রাগ হচ্ছে ঈশানের। সামান্য একটা বিষয় নিয়ে এতটা রিয়েক্ট না করলেও পারত। অন্তি নিশ্চয় তাকে খুব খারাপ ভাবছে। মেয়েটা কেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, কিন্তু সে এটা বুঝতে পারছে না যে আলবি অন্তিকে ভালোবাসলে তার এত রাগের কারণ কি। সে তো আর অন্তিকে ভালোবাসে না, তাহলে অন্য কেউ ভাসলে কী সমস্যা। ঈশান আর ভাবতে পারছে না। তীব্র অনুশোচনার আগুন প্রতি মুহূর্তে তাকে দগ্ধ করে চলছে। রাত বেশি হয়ে রাস্তায় মানুষের চলাচল নেই বললেই চলে। মাঝে মাঝে শুধু দুই একটা দ্রুতগামী গাড়ি তার পাশ ঘেঁষে ছুটে চলছে নিজের গন্তব্যে। ঈশান অন্তি দূরে একটা টং দোকান দেখতে পেল। এই মুহূর্তে একটা সিগারেট ধরাতে পারলে বেশ হতো। যদিও তার স্মোক করার অভ্যেস নেই, এমনকি সে কোনোদিন সিগারেট সুইও পর্যন্ত দেখেনি, তবুও আজ কেন জানি সিগারেটের ওই বিষাক্ত ধোঁয়া তার গিলতে ইচ্ছে করছে। ঈশান কোথায় যেন শুনেছিল সিগারেটের বিষাক্ত ধোঁয়া নাকি মানুষের মনের বিষাক্ত অনুভূতিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে। সিগারেটের ধোঁয়া কি আজ পারবে ঈশানের মনের এই অনুশোচনার অনুভূতিকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে? জানালা রূপালি পর্দা গেলে এক চিলতে সূর্যের আলো এসে চোখে পড়তে ঘুম ভেঙে যায় আমার। দ্রুত আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসলাম। খাটের উত্তর পাশে দেওয়ালে লাগানো দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম 10:32 বাজে। এত বেলা অবধি ঘুমোচ্ছি, কেউ ডাক দেয়নি আমাকে। সকালবেলার জন্য কত কি প্ল্যান করে রাখছিলাম, ইস, সবই মিস হয়ে গেল। আমি গাল ফুলিয়ে বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম আমার ঠোঁটের অবস্থা আগের থেকে অনেকটা ভালো, ফোলা একদম কমে গেছে। আমি খানিকটা অবাক হলাম, কারণ আমি তো কোনো ওষুধ লাগাইনি, তাহলে এত তাড়াতাড়ি এতটা সেরে গেল কিভাবে। যাই হোক, ওয়াশরুম থেকে একেবারে শাওয়ার নিয়ে বের হলাম। বিছানায় বসে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎই বেড সাইডের টি টেবিলে একটা অয়েন্টমেন্টের টিউব দেখতে পেলাম আর একটা সিরকুট। সিরকুটটা খুলে আমি বেশ অবাক হলাম। সিরকুটটায় গোটা গোটায় অক্ষরে লেখা, কালকে রাতের ঘটনার জন্য আমি সরি, এখানে তোর জন্য ওষুধ রেখে গেলাম, লাগিয়ে নিস। সিরকুটটা দেখে আমার বুঝতে আর অসুবিধা হলো না যে এটা ঈশান ভাইয়া ছাড়া আর কেউ নয়। গরমের জোতাদান করাটা উনি বেশ ভালোই জানেন। আমার ভাবনার মাঝে সহসাই ওসি এসে বলল, কী রে, তুই এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছিস? সাথে কি তোকে আমি কুকর্মণ্ড বলি? আজকে তোর একমাত্র মামাতো বোনের বিয়ে, আর তুই কিনা সারাটা দিন ঘুমিয়েই পার করে দিলি। কুম্ভকর্ণ একটা। আমি ঐশীর কথায় ওর দিকে তাকিয়ে ফোড়ন কেটে বললাম, আমি না হয় কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছি, বাট তুই এভাবে চিংড়ি মাছের মতো লাফাচ্ছিস কেন? আজ না তোর বিয়ে? বিয়ে তো কি হয়েছে? কোনো সংবিধানে কি লেখা আছে যে বিয়ের দিন কনে লাফাতে পারবে না? আর তাছাড়া আজকেই তো লাস্ট দিন, বিয়ের পর তো আরও আমাকে লাফাতে দিবে না। ঐশীর মুখে ও শব্দটা শুনে আমি হেসে দিলাম আর বললাম, ও, তা তোর ওটা কে রে? ঐশী ডং করে লাজুক ভঙ্গিতে বলে উঠল, বলতে পারবো না, আমার বলতে লজ্জা করে। ওরে আমার লজ্জাবতী রে, ঢং একটু কমিয়ে কর। ঐশী হাসতে হাসতেই বলল, আচ্ছা আর ঢং করবো না, তাড়াতাড়ি খেতে আয় তো, খেয়ে দিয়ে আবার তো পার্লারে যেতে হবে। পার্লারে কেন? বাড়িতেই তো আসবে সাজাতে। আরে দূর, বাড়িতে সাজায় মজা আছে নাকি? তাছাড়া আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি পার্লারে সাজতে গিয়ে সেখান থেকে পালিয়ে যাব। ঐশী কথা শেষ করার আগেই আমি বললাম, কি বললি তুই, পালিয়ে যাবি? দাঁড়া, আমি এক্ষুনি রেহান ভাইয়াকে ফোন করে বলছি যে রেহান ভাইয়া, আমি বিয়ের আগে বিধবা, থুক্কু, ডিভোর্সি হয়ে যাচ্ছেন আপনি। তুই বলতে থাক, আমি আসছি। আর বলা শেষ হলে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হয়। তুই যা, আমি আসছি। টাওয়ারটা বারান্দার মধ্যে মেলে দিয়ে আমিও নিচে গেলাম। ডাইনিং রুমে এসে দেখি সবাই আগে থেকে খাবার টেবিলে বসে আছে। মাত্র 2টা চেয়ার খালি আছে, একটা আলবি ভাইয়ের পাশে আর একটা ঈশান ভাইয়ের পাশে। আমি দপ করে আলবি ভাইয়ের পাশের চেয়ারটাতেই বসে পড়লাম। আশেপাশে কোথা থেকে যেন পোড়া পোড়া গন্ধ আসছে, কলিজা পোড়ার গন্ধ। আমি ঈশান ভাইয়ের দিকে আড়চোখে তাকিয়ে দেখলাম, রাগে ফুসফুস করছে। করুক গে, তাতে আমার কি? যার লাইফে আমি এক্সিস্টই করি না, আজ থেকে আমার লাইফেও তার কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না। আলবি ভাইয়া ঠিকই বলেছে যে আমাকে তার জীবনে চায় না, শুধু শুধু তার কাছে পড়ে থেকে তার সমস্যার কারণ হওয়ার কোনো মানেই হয় না। আমি এবার সত্যি সত্যি ভেবে নিয়েছি, এক্সামটা শেষ হলেই আমি ঈশান ভাইয়ের থেকে অনেক অনেক দূরে চলে যাব, আর কখনোই ভালোবাসার দাবি নিয়ে তার কাছে ফিরে আসব না। ঈশান নামের অধ্যায়টা আমার জীবন থেকে একেবারেই মুছে ফেলব।
কথাগুলো খুব সহজে বলতে পারলেও কোথায় যেন একটা কষ্ট হচ্ছে। যার নামের রোদ্দুরে দেখা আমার প্রতিটা ভোর, যাকে এক মুহূর্ত না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তাকে ছাড়া আমি থাকবো কী করে? 12টা বাজতে না বাজতেই ঐশী পার্লারে যাব বলে লাফালাফি করতে শুরু করে দিয়েছে। এই প্রথম আমি কাউকে দেখলাম যে বিয়ের দিন পার্লারে যাওয়ার জন্য এত লাফালাফি করে। অবশ্য ওকে বলেই পার কি লাভ, ওর স্বভাবই হচ্ছে লাফালাফি করা। এই মেয়ে তো জামাই বাড়ি গিয়ে যে কী করবে আল্লাহই ভালো জানে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। নানু কিছুতেই ওকে পার্লারে যেতে দিবে না। পুরনো আমলের মানুষ তো, তাই একটু গোড়া টাইপের। বিয়ের দিন দুপুরবেলা বিয়ের কনে ড্যাং ড্যাং করে বাড়ি থেকে বাহিরে ঘুরে বেড়াবে? তিনি বেঁচে থাকতে এ বাড়িতে এটা কোনো দিনই তিনি হতে দিতে পারেন না। তার একই কথা, তোর সাজতে ইচ্ছে হলে সাজ, বাড়িতে লোক আসবে, যত খুশি সাজ, কিন্তু আজকের দিনে বিয়ে শেষ হওয়ার আগে বাড়ির বাহিরে এক পাও দেওয়া চলবে না। তাই অগত্যা আমাকে এক জোরে মিথ্যে কথা বলে নানুকে ম্যানেজ করতে হলো। কাজিনদের মধ্যে আমি সবার ছোট বলে অলওয়েজ নানু আমাকে সবার থেকে একটু বেশি আদর করে। আমি কিছু চাইলে কখনো না করে না। যাই হোক, নানুকে এটা সেটা বলে কোনো রকম ম্যানেজ করলাম, কিন্তু বিপত্তি বাঁধলো আবার অন্য জায়গায়। আমাদেরকে পার্লারে নিয়ে যাওয়ার কথা ছিল আলবি ভাইয়ার, কিন্তু তার হঠাৎ করে অফিস থেকে একটা জরুরি কল আসে, সে অফিসে চলে গেছে। আর সাইম ভাইয়া আর অনুভব ভাইয়াও যেতে পারবে না, ওরা বিয়ের কাজে ব্যস্ত। গার্ডেনে দাঁড়িয়ে আমি, ঐশী আর রিদি আপু এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। হঠাৎই চোখ আটকে গেল আমাদের থেকে একটু ডিস্টেন্সে কালো পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকে ঈশান ভাইয়ের মাঝে। হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে, হয়তো অরিন আপুর সাথে। কিন্তু তবুও আমার বেহায়া মনটাতে এই মুহূর্তে আজ থেকে 4 বছর আগে সে অনুভূতিটা ক্রমাগতই ধামাকা বাজিয়ে চলছে। আজ থেকে 4 বছর আগে ঈশান ভাইয়া ঠিক এরকমভাবেই সেজেছিল। কালো পাঞ্জাবি, হাতে কালো ডায়ালের ঘড়ি, স্পাইক করা চুল। আজ আমি আবার নতুন করে ঈশান ভাইয়ের প্রেমে পড়েছি। অবশ্য সেটা আমি প্রতিদিনই পড়ি, শুধু স্বীকার করার অধিকার থাকে না। তার নামের রোদ্দুরেই আমার শত গল্প লেখা, তবুও তাকে কখনো ছুঁয়ে দেখার অধিকার আমার নেই। রোদ্দুর যেমন কখনো ছুঁয়ে দেখা যায় না, যোজন যোজন দূর থেকে শুধু উপলব্ধি করতে হয়, সেভাবে না হয় ঈশান ভাইয়াকেও আমি দূর থেকেই উপলব্ধি করব, দূর থেকেই তাকে ভালোবাসবো। আমার ভাবনার জগৎকে হঠাৎ করে খণ্ড বিখণ্ডিত করে দিয়ে ঐশী বলে উঠল, ওই ঈশান ভাইয়াকে একটু বল না আমাদেরকে নিয়ে যেতে। আমি বললাম, আমি বলবো কেন, তুই বল। আমার কথা ঐশী ঠোঁট উল্টে বলল, ঈশান ভাইয়াকে আমার ভয় লাগে। আমি বললে যদি নিয়ে না যায়, আর তাছাড়া তোরই তো জামাই লাগে, তুই বললে ঠিকই নিয়ে যাবে। আমি পারবো না, প্লিজ। ঐশীর কথায় আমি কাট কাট গলায় ওকে বলে দিলাম, বললাম তো আমি পারবো না, তুই যা তো। আচ্ছা, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। যা। কথাটা বলেই ঐশী ঈশান ভাইয়াকে পার্লারে নিয়ে যাওয়ার জন্য কথা বলতে চলে গেল। আমি আর রীতি আপু আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম। আল্লাহই জানে ও ঈশান ভাইয়াকে ম্যানেজ করতে পারবে কি না। একটু পরে ঐশী হাসি মুখে ফিরে এসে আমাদের দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, চল, ঈশান ভাইয়া রাজি হয়েছে যেতে। ঐশীর কথায় আমি আর রীতি আপু একসাথেই বলে উঠলাম, সত্যি? খানিকটা অবাক হয়ে বললাম কথাটা। গাড়ির ব্যাক সিটে বসে আছি আমি, ঐশী আর রীতি আপু, তিনজনে ঠেলাঠেলি করছিলাম। এমন সময় ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? আমি কথাটার বাবার তো বুঝতে পেরেও নিজের জায়গাতেই বসে বললাম, কিন্তু আর শেষ রক্ষা হলো না। রীতি আপু আর ঐশীর ঠেলাঠেলিতে আমাকে শেষ পর্যন্ত ঈশান ভাইয়ার পাশে এসেই বসতে হলো। পিছনে ঐশী আর রীতি আপু মনের সুখে আলাপ করছে, আর আমি গাল ফুলিয়ে জানালার বাহিরে তাকিয়ে আছি। ভালোই লাগছে না আমার। আগে সবসময় ঈশান ভাইয়ের পাশে বসতে চাইতাম, আজ ঈশান ভাইয়া নিজ থেকে আমাকে তার পাশে বসতে বলেছে। তবুও কেন যেন আমি আজ খুশি হতে পারছি না। আমি এটাই বোঝাতে পারছি না। ঈশান ভাইয়ের দিকে না তাকিয়েও আমি বুঝতে পারছি ঈশান ভাইয়া মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকাচ্ছে। পার্লারের সামনে আসতেই ঐশী বলল, অন্তি, খোপায় লাগানোর জন্য মালা তো আনিনি, প্লিজ সামনে ফুলের দোকান থেকে একটু নিয়ে আয় না। ঐশীর কথায় আমার মেজাজ খারাপ করে বললাম, তোর মালা আনতে মনে থাকে না তো কি আনতে মনে থাকে? হ্যাঁ, আমি পারবো না। ঐশী তখন বলে উঠল, এমন রাগ করছিস কেন? প্লিজ একটু নিয়ে আয় না, সামনেই তো ফুলের দোকান। ঐশীর কথায় আমি আর কিছুই বলতে যাব তার আগে ঈশান ভাইয়া বলে উঠল, চিন্তা করিস না তুই, মালা আমি এনে দিচ্ছি।
অগত্যা আমি আর ঈশান ভাইয়াই গেলাম মালা আনতে। মালা নিয়ে এসে গাড়ি থেকে নামার সময় ঈশান ভাইয়া আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। আমি কয়েক মুহূর্ত অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকার পর তাকে জিজ্ঞেস করতে যাব, এটা কি? পাশ ফিরে তাকিয়ে দেখি তার আগে উনি হাওয়া গাড়ি নিয়ে চলে গেছেন। আমি কৌতূহলী হয়ে শপিং ব্যাগের ভিতরে থাকা বক্সটা খুলে দেখলাম একটা ব্ল্যাক কালারের জামদানি শাড়ি। শাড়িটা দেখে আমার বিস্ময়ে ব্রু কুঁচকে এলো। অদ্ভুত তো, ঈশান ভাইয়া এটা আমাকে কেন দিল? উনি কি এটা আমাকে পরতে বললেন? আমি জীবনেও পরবো না। আমার ভাবনার মাঝে ঐশী পিছন থেকে বলে উঠল, কী রে, আসতে এতক্ষণ লাগে? আর তোর হাতে এটা কি? আমি ওর কথায় শপিং ব্যাগটা ওর দিকে এগিয়ে দিলাম। ঐশী শাড়িটা দেখে বলল, ওয়াও, শাড়িটা তো খুবই সুন্দর। ঈশান ভাইয়া তোকে দিয়েছে? আমি ভাবলেশীনভাবেই উত্তর দিলাম ওকে, না, তোকে দিয়েছে। আমাকে কেন দিতে যাবে? আজ তোর বিয়ে না, তাই হয়তো গিফট দিয়েছে। তাহলে তুই হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমার জিনিস আমার কাছে দে। মাইয়ার শখ কত, আমার জামাইয়ের দেওয়া শাড়ি নিতে চায় সে। পাল্লা থেকে আসার সময় আমি আর ঈশান ভাইয়ার বসেনি, রিদি আপুকে ঠেলে ঠুলে ঈশান ভাইয়ের পাশে বসিয়ে দিয়েছি। এতে অবশ্য রিদি আপু খুশি হয়েছে, কারণ একসময় রিদি আপু ঈশান ভাইয়ের উপর ক্রাশ ছিল। এখনও অবশ্য আছে, তবে স্বীকার করে না। ঐশীকে ব্রাইডাল লুকে সেই লাগছে। রেহান ভাইয়া ওকে দেখে আজকে শেষ, আর চোখই পেরাতে পারবে না। এই নিয়ে ঐশীর সাথে হাসাহাসি করছিলাম। হঠাৎই চোখ গেল সামনের মিররের দিকে। দেখলাম ঈশান ভাইয়া মিররে আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। অবশ্য তার রেগে থাকার কারণও আছে। আমি তার দেওয়া শাড়িটা পরিনি। যে আমাকে ভালোবাসে না, তার দেওয়া জিনিস আমি কেন পরতে যাব? কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, ঈশান ভাইয়ার হঠাৎ করে আমার প্রতি এত দরদ উতলে পড়েছে কেন? বিয়ের আসরে আমি ঐশীর পাশেই বসেছিলাম। বরকনে 3 কবুল বলে বিয়ে সম্পন্ন হতে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমার কাজিনরা প্লাস ঐশীর ফ্রেন্ডসরা, রেহান ভাইয়ের ফ্রেন্ডরা সবাই নবদম্পতিকে ফিন্স মারতে ব্যস্ত। এদিকে আমি আর তিশা আপু বরের জুতা লুকাতে ব্যস্ত। আমি গার্ডেনে দাঁড়িয়ে একটা জুতা হাতে নিয়ে ভাবছি কোথায় লুকানো যায়। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন বলে উঠল, হাই। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম একটা ছেলে, রেহান ভাইয়ের ফ্রেন্ড মেবি। আমি তার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বললাম, হ্যালো। আপনি ঐশী ভাবির কাজিন, তাই না? আমি রেহানের ফ্রেন্ড, আমার নাম রাফিদ। আমি মনে মনে বললাম, তোর কাছে কি জানতে চাইছি তুই কে? তুই রেহান ভাইয়ের ফ্রেন্ড রাফিদ হেসে আর আমেরিকার প্রেসিডেন্ট হোস, তাতে আমার কি আসে যায়, শালা খবিস কোথাকার। কিন্তু মুখে বললাম, ও তাই, তাহলে তো আপনি সম্পর্কে আমার বেয়াই সাহেব। তা বেআইন সাহেব বন্ধুকে রেখে আপনি এই অন্ধকারের মধ্যে ঘোরাঘুরি করতেছেন কেন? পরী দেখতে আসছি, বিড়বিড় করে বলছে। কিছু বললেন? আপনি খুবই সুন্দর, সেটা তো আমি জানি। আর কিছু বলবেন? আসলে রাফিদ নামের আপরটা কথা শেষ করার আগেই হঠাৎ করে আরেকটা ছেলে এসে রাফিদের কানে কানে কি যেন একটা বলল। তারপর সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু মনে করবেন না, আমাকে এখন একটু যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো। আমি ঠোঁট দুটো প্রশস্ত করে মাথা হেলিয়ে বললাম, হুম, যা শালা। আপরটাকে বিদায় দিয়ে দুফা পেছোতে হঠাৎ করে কারোর সাথে আমি বাড়ি খেলাম। সামনে তাকিয়ে দেখি ঈশান ভাইয়া। আমাকে কিছু বলতে যাব, তার আগে ঈশান ভাইয়া বলে উঠল, আমার জুতা দে। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আমি তোমার জুতা পাবো কোথা থেকে? তোর হাতে যে জুতা আছে, ওটা আমারই জুতা। ঈশান ভাইয়ার কথায় যেন আমি ভালো করে তার দিকে তাকালাম। ছাদের আলোয় আবছায় দেখা যাচ্ছে ঈশান ভাইয়া গোল্ডেন কালারের একটা শেরওয়ানি পরে আছে, রেহান ভাইয়ের সাথে সেম ডিজাইনের, মাথায় পাগড়ি আর পায়েও পাটি নাগরাই জুতা। আমি অবাক হয়ে বললাম, অদ্ভুত তো, তুমি এমন বিয়ের সাজে সেজেছ কেন? আমার কথা ঈশান ভাইয়া বলল, মানুষ কী জন্য সাজে? বিয়ের জন্য সাজে। আমি না ভেবেই উত্তর দিলাম, কেন আবার, বিয়ে করার জন্য? তার কয়েক সেকেন্ড পর নিজের বলা কথাটার বাবার তো বুঝতে পারতেই আমি মৃদু চিৎকার দিয়ে বলে উঠলাম, কি, তুমি আবার বিয়ে করবে? কে সে শাকচুন্নি যে আমার একমাত্র জামাইটাকে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছে? একবার যদি তাকে সামনে পাই না, কি যে করব আমি নিজেও জানি না। আমার কথায় ঈশান ভাইয়া একরাশ বিরক্তি নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ইডিয়েট। কথাটা বলে সে একটা ঝটকা মেরে আমার হাত থেকে তার জুতাটা নিয়ে সে নিজের পথে হাঁটা দিল।
আর আমি হ্যাপলাকান্তের মতোই তার দিকে তাকিয়ে থেকে ঈশান ভাইয়া এরকম সেজেছে কেন তাই মনে মনে ভাবতে লাগলাম। আমার ভাবনার মাঝে হঠাৎ করে পিছন থেকে তিশা আপু বলল, তুমি না জিজুর জুতা নিয়ে এলে, কিন্তু জিজু তো দিব্যি জুতো পরে ঘুরে বেড়াচ্ছে। আমি তখন ঠোঁট উল্টে বললাম, ওটা ঈশান ভাইয়ের জুতা ছিল। কি? একটু অবাক হয়ে বলছে, হুম। আর মন খারাপ করতে হবে না, এখন চল ঐশীদের কাছে চলে যাই। হ্যাঁ চল। অবশেষে বিয়ের সমস্ত নিয়ম কানুন খুব ভালোভাবেই সম্পন্ন করা হলো। এবার ঐশীর বিদায় নেওয়ার পালা। বিদায়ের সময় ঐশী, মামা, মামি, নানু, আলবি ভাইয়া সবাই সবাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদল। আমরাও কাঁদলাম, যদিও আমার বিয়ের সময় আমি একটুও কাঁদিনি। ক্রাশের সাথে বিয়ে হচ্ছে সেই খুশিতে আমি আত্মহারা ছিলাম। সেখানে কান্না টান্না এসব আসবে কোথা থেকে? সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা রেহান ভাইয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আর এরপর একে একে সব আত্মীয় স্বজনরাও চলে যেতে লাগলো সেখান থেকে। রাত প্রায় 8টা। মন খারাপ করে ড্রয়িং রুমে বসে আছি। ঐশীর কথা খুবই মনে পড়ছে। ওকে ছাড়া কোনো কিছুই যেন জমছে না। মামনি, খালামণির, মামি ওরাও যে তাদের কাজে ব্যস্ত। কাল বউভাতে যেতে হবে, তার জন্য সবাই জোগাড় যন্ত্র করছে। দেখলাম রিদি আপু টিভিতে সিরিয়াল দেখছে, তাই আমিও গিয়ে রিদি আপুর পাশেই বসে পড়লাম। যদিও আমার খুব একটা সিরিয়াল দেখার অভ্যাস নেই, রিদি আপুর সাথে বসে সিরিয়াল দেখছিলাম। হঠাৎ করে ঈশান ভাইয়ার গলার আওয়াজ শুনে পিছন দিকে তাকালাম। ঈশান ভাইয়া খালামণিকে বলছে, আম্মু, কাল সকালে অফিসে একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাই আমাকে আজকে ঢাকায় ব্যাক করতে হবে। ঈশান ভাইয়ার কথা শুনে খালামণি বলল, ঢাকায় ব্যাক করবি মানে কি? কাল তো ঐশীর বউভাত, আর তুই আজকে ঢাকায় ফিরে যাবি? আমার তো কাল অফিস আছে, 7 দিন থেকে ছুটি নিয়ে আসছিলাম। তাহলে? ইটস ভেরি আর্জেন্ট আম্মু। আজ ছুটি নিয়ে আসছিলাম, সেই ছুটি ক্যান্সেল হয়ে গেছে, কারণ এই মিটিংটা আমাদের কোম্পানির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর আমাকে ছাড়া এই মিটিংটা করানো সম্ভব না, তাই আমাকে আজ রাতের মধ্যে টাকায় ব্যাক করতে হবে। খালামণি ঈশান ভাইয়াকে আর বাধা দিল না, কারণ খালামণি খুব ভালো করেই জানে ঈশান ভাইয়াকে আর না করেও কোনো লাভ নেই। ঈশান ভাইয়ার কাছে তার ডিউটি সবার আগে। আমি একটা দীর্ঘশ্বাস পেলে আবারও বোরিং মার্কা সিরিয়াল দেখতে মনোযোগী হলাম। হঠাৎই আবার প্রশ্ন পিছন থেকে ঈশান ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম, অন্তি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি মনে মনে ভাবলাম, হয়তো আমি ভুল শুনছি, কিন্তু না তো। আমার ভাবনার জগৎকে খণ্ড বিখণ্ডিত করে দিয়ে ঈশান ভাইয়া পুনরায় ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি বলছি কানে যায় না? তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঈশান ভাইয়ের কথায় আমি চকিত হয়ে পিছন ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠলাম, আমাকে বলছো? তা নয়তো কাকে বলছি? আমি কিন্তু এখন রেডি হতে যাব কেন? কারণ তুইও আমার সাথে আজকে ঢাকায় ব্যাক করবি। আমি ঢাকায় ব্যাক করব মানে কি? সামনে যে তোর এইচএসসি পরীক্ষা, সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? সারাক্ষণ তো শুধু আনন্দ ফুর্তি নিয়েই ঘুরে বেড়াস। এত আনন্দ ফুর্তি নিয়ে পড়ে থাকলে তো পড়াশোনা কে করবে কে শুনি? ঈশান ভাইয়ের কথার প্রতি উত্তরে আমি ঠোঁট উল্টে পড়লাম, আমি যাব না। মামুনি ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছিল। আমার কথা শুনে সে বলে উঠল, ঈশান যখন তোকে সাথে নিয়ে যেতে চাইছে, তাহলে তুই যা। ছেলেটা একা একা গিয়ে কি করবে না করবে, কি খাবে না খাবে, আর তোর পড়াশোনাও তো আছে, সামনে তো তোর এক্সাম। তুই বরং ঈশানের সাথেই চলে যা। আমি জানতাম আম্মু ঈশান ভাইয়েরই সাপোর্ট করবে। আমি মাঝে মাঝে এটাই ভেবে পাই না, ঈশান ভাইয়া কি আম্মুর ছেলে নাকি আমি আম্মুর মেয়ে? আর সাপোর্ট করা কথা ওরা তো আর জানে না আমাদের মধ্যকার সম্পর্কটা আর 5-10টা স্বামী স্ত্রীর মতো না। যাই হোক, ঈশান ভাইয়ের হাত থেকে বাঁচতে আমি আবার খালামণির কাছে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, খালামণি, ঈশান ভাইয়াকে বলো না আমি আজকে যাব না, আমি তোমাদের সাথেই যাব। খালামণি কিছু বলার আগে ঈশান ভাইয়া বলল, তুই যাবি না? তোর পড়াশোনা কে করে দিবে? খালামণি ঈশান ভাইয়াকে থামিয়ে দিয়ে বলল, তোর ইম্পর্ট্যান্ট কাজ আছে, তাহলে তুই যা, ওকে টানছিস কেন? আর 2 দিন পড়াশোনায় এমন কিছুই ক্ষতি হবে না যে রাত্রিবেলা আমার মেয়েকে আমি কাঁদিয়ে বাসায় পাঠিয়ে দিব। এভাবে লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলো না আম্মু। কথাটা বলেই ঈশান ভাইয়া রাগে গজগজ করতে করতে না খেয়ে চলে গেল। আমার একটু খারাপ লাগলো। ঈশান ভাইয়ার সাথে চলে গেলেই হয়তো ভালোই ছিল, বাট ওইদিকে ঐশীর বউভাত, এটা ছেড়ে আমি যেতাম কিভাবে? রাতে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। আজকে আমি, রিদি আপু আর মিথি আপু একসাথে ঘুমাবো। রিদি আপু আর মিথি আপু আমার বড় খালামণির মেয়ে। মিথি আপুর বিয়ে হয়ে গেছে আরও 2 বছর আগে। কাল ঐশীর বউভাত। উফ, কি যে মজা হচ্ছে।
সকাল 11:30। আজ আমরা সবাই মিলে ঐশীর বৌভাতে যাব। সবাই রেডি হতে ব্যস্ত। আমি, রীতি আপু, মিথি আপু, তিশা আপু সবাই মিলে ঠিক করেছি আজ ঐশীর বৌভাতে আমরা শাড়ি পরে যাব। বিয়ের দিন লেহেঙ্গা পরেছিলাম, সো আজকে শাড়ি। আমি মনে মনে ভাবলাম ঈশান ভাইয়া দেওয়া শাড়িটাই আজকে পরবো। বেচারা কত শখ করে আমার জন্য কিনে এনেছিল, এটাই বরং পরি। কিন্তু ঈশান ভাইয়া তো এখানে নেই, তাহলে আমি আজকে শাড়িটা পরলে সে জানবে কি করে? যাই হোক, ঈশান ভাইয়ের দেওয়া শাড়িটা পরেই আমি রেডি হয়ে গেলাম। সাজ বলতে শুধু ব্ল্যাক কালারের জামদানি, তার সাথে হালকা মেকআপ, ছোট খয়েরি রঙের লিপস্টিক, হাতে কাছে ছড়ি, চোখে কাজল, আইলাইনার আর চুলগুলো খোলা রেখেছি। তিশা আপু আর রীতি আপুর সাজ এখনও কমপ্লিট হয়নি, ওর আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল। এমন সময় খালামণি এসে বলল, কী রে তোদের হলো? আমি খালামণির দিকে তাকিয়ে মিষ্টি হেসেই বললাম, এই তো শেষ, দেখো তো আমাকে কেমন লাগছে। আমার কথায় খালামণি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে আমাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, মাশাল্লাহ, আমার মেয়েটাকে তো আজকে খুবই সুন্দর লাগছে, একদমই বউ বউ লাগছে। তাই শাড়ি কবে কিনলি? আমি তো দেখলাম না। আমি কিছু বলতে যাব, তার আগে রিদি আপু ফোড়ন কেটে বলে উঠল, তুমি দেখবি কি করে খালামণি? এই শাড়ি তো অন্তিকে ঈশান ভাইয়াই কিনে দিয়েছে। দেখেছো কি প্রেম, আমাদের লুকিয়ে বউকে শাড়িও গিফট করে। রিদিয়াপুর কথায় আমি কটমট করে ওর দিকে তাকালাম। খালামণি তখন হেসেই বলল, তোদের দুইজনের মধ্যে বাঘ হলে তো আমরাও খুশি। যাই হোক, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আয়। আমি হালকা হেসেই বললাম, নিচে নামতেই দেখলাম সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এতক্ষণ আমাদের অপেক্ষাতেই করছিল। তিশা আপু বলল, এত সুন্দর করে সাজলাম, আর পিক তুলব না? তিশা আপুর কথায় আমার প্রাণপ্রিয় ফোনটার কথা মনে পড়ে গেল। ইসে, আমি তো ফোনটাই রুমে ফেলে এসেছি। যাই, তাহলে ফোনটা নিয়ে আসি। খুশি খুশি মনে উপরে আসলাম ফোনটা নিতে। রুমে এসে ফোনটা হাতে নিতে টুং শব্দ করে একটা মেসেজ এলো, আর মেসেজটা ওপেন করে আমি যা দেখলাম তা দেখার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজটা দেখে মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা খসে ফ্লোরে পড়ে গেল। ফ্লোরে বসে মুখ চেপে পুপিয়ে পুপিয়ে কাঁদছি আমি। বাহির থেকে রিদি আপু সমানে দরজায় নক করছে, কিন্তু সেদিকে আমার কোনো খেয়ালই নেই। কিছুক্ষণ আগে নিচে নামতেই দেখলাম প্রায় সবাই তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এতক্ষণ আমাদেরই অপেক্ষা করছিল। তিশা আপু বলল, এত সুন্দর করে সাজলাম, আর পিক তুলব না? তিশা আপুর কথায় আমার প্রাণপ্রিয় মোবাইলটার কথা আমার মনে পড়ে গেল। ইসে, আমি তো ফোনটাই রুমে ফেলে এসেছি। যাই, ফোনটা নিয়ে আসি। আমি খুশি খুশি মনে উপরে আসলাম ফোনটা নিতে। ফোন নিয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় পায়ের সাথে পাড়া লেগে শাড়ির কুচি সব খুলে গেল। ঈশান ভাইয়ের দেওয়া শাড়ি পরেছি, সেই আনন্দে তো কুচিতে সেফটি পিন লাগাতেই ভুলে গিয়েছিলাম। এখন কি হবে? দূর, ভাল লাগে না, আবার নতুন করে শাড়িটা পরতে হবে। বর্তমানে আমি আয়নার সামনে দাঁড়িয়ে কুচি ঠিক করছি, আর আমার ফোনটা ড্রেসিং টেবিলের উপর রাখা। শাড়ি পরা শেষ যে আমি মোবাইলটা হাতে নিয়েছি, এমন সময় টুং শব্দ করে একটা মেসেজ এলো। আর মেসেজটা ওপেন করে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মেসেজটা দেখে মুহূর্তে আমার হাত থেকে মোবাইলটা খসে ফ্লোরে পড়ে গেল। আমার মোবাইলের স্ক্রিনে বর্তমানে ঈশান ভাইয়া আর অরিনাপুর অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাসছে। ঈশান ভাইয়া অরিনাপু একে অপরকে ভালোবাসে এটা আমি জানি, কিন্তু তারা যেন এতটাই ক্লোজ তা জানতাম না। ছবিগুলো দেখে আমি মনে মনে তাচ্ছিল্যের হাসি হাসলাম। তার মানে এটাই ছিল ঈশান ভাইয়ার ইম্পর্টেন্ট মিটিং, আর আমি কিনা তার কথা ভেবে দিনরাত কষ্ট পাচ্ছি। জানি ঈশান ভাইয়া আমার না, অরিনাপুর। তবুও অরিনাপুর সাথে আমি ঈশান ভাইয়াকে যেন মানতে পারছি না। আমার কেন জানি না তার জন্য খুবই কষ্ট হচ্ছে। হয়তো তাকে খুব ভালোবাসি তাই। ভালোবাসাটা সত্যি খুবই অসহায়, যে যাকে চায় তাকে পায় না, আর যে যাকে পায় তাকে হেলায় হারায়। এটাই জাগতিক সংসারে ভালোবাসার নিয়ম। ফ্লোরে বসে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। এমন সময় রিদি আপু এসে দরজায় নক করতে লাগলো। কি রে অন্তি, কি করছিস? দরজা খোল। হঠাৎ করে রিদি আপুর কথা শুনে আমি হাতের উল্টো পিঠে কোনো মতে চোখটা মুছে দরজাটা খুলে দিলাম। আর দরজা খুলতে রিদি আপু কথার বর্ষণ শুরু হয়ে গেল। কি রে, তুই দরজা বন্ধ করে কি করিস? তাড়াতাড়ি নিচে আয়, সবাই রেডি হয়ে গেছে তো, এখনই বেরোবে। রিদি আপুর কথায় আমি স্মিত হেসে বলে উঠলাম, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ আয়। রিদি আপু চলে যেতেই আমি ব্যাগ থেকে খয়েরি রঙের একটা থ্রি পিস পরে
ওয়াশরুমে চলে গেলাম চেঞ্জ করতে। যে মানুষটার মনে আমার জন্য এতটুকুও জায়গা নেই, শুধু শুধু তার দেওয়া উপহার গায়ে জড়ানোর কোনো মানেই হয় না। আমি তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে নিচে নেমে এলাম। আমাকে দেখে রিদি আপু বলে উঠল, এই অন্তি, তুই শাড়ি খুলে ফেলেছিস কেন? আমি তখন ঠোঁট উল্টেই বললাম, আমি শাড়ি মেনটেন করতে পারছিলাম না, তাই কুচি খুলে গিয়েছিল, তাই শাড়িও খুলে ফেলেছি। তোর কুচি খুলে গেছে, আমাকে বলবি না? আমি না হয় ঠিক করে দিতাম, কত প্ল্যান করে সবাই মিলে শাড়ি পরলাম, আর তুই কি না? দেখ, ভাল লাগে না। যাই হোক, এখন তাড়াতাড়ি চল, সবাই তো চলেই গেল। আমরা বাড়ির সামনে এসে দেখলাম বাইরে 4টা গাড়ি রাখা। একটাতে মামুনি, বাবা, খালামণি মানে বড়রা সবাই, আরেকটাতে কিছু আত্মীয় স্বজন, আরেকটাতে আমি, রিদি আপু, তিশা আপু, মিথি আপু, সায়ান ভাইয়া, মিথি আপুর হাজব্যান্ড, সাইম ভাইয়া, অনুভব ভাইয়া মানে আমরা ছোটরা সবাই মিলে, আর আরেকটাতে আলবি ভাইয়ার গাড়ি, ওটাতে বৌবাদের জিনিসপত্র আর আলবি ভাইয়া আছে। আমি আমাদের গাড়িটাতে বসে আছি, গাড়ি এক্ষুনি ছেড়ে দিবে। এমন সময় আলবি ভাইয়া এসে বলল, অন্তি, তুই বরং আমার গাড়িতে চল, এখানে এতজনের বসতে বোধ হয় প্রবলেমই হচ্ছে। আলবি ভাইয়ের কথায় আমি আর দ্বিমত না করে তার গাড়িতে গিয়েই বসলাম। এই গাড়ি সবাই হইচই করছিল, আমার কাছে কেন জানি ভালো লাগছিল না। আলবি ভাইয়া ড্রাইভ করছে, আর আমি জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখছি। রাস্তা দুই পাশে সারি সারি গাছপালা আর পুরপুরে হাওয়া বইছে, আমার বেশ ভালোই লাগছে। হঠাৎ করেই আলবি ভাইয়া ড্রাইভ করতে করতেই বলে উঠল, কাঁদছিলি কেন তুই? হঠাৎ করেই আলবি ভাইয়ার কণ্ঠ শুনে আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে বললে? হুম, কাঁদছিলি কেন তখন? আমি তখন হালকা হেসে বললাম, কই, কখন কাঁদলাম? আমি কান্না করিনি তো। কান্না করিসনি? তাহলে তোর চোখ কেমন লাল হয়ে আছে কেন? সামনের দিকে তাকিয়েই কথাটা বলল আমাকে। আমি তখন হেসে বললাম, ওটা তো আইলাইনারের জন্য, আমার চোখে অ্যালার্জি আছে তো, তাই তাই চোখে আইলাইনার লাগালেই আমার সমস্যা হয়। আমার কথা শুনে হঠাৎ করে আলবি ভাইয়া ড্রাইভিং ছেড়ে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে বলল, একদম আমাকে মিথ্যে বলতে আসিস না অন্তি, তোর চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগে তুই কান্না করেছিস। হঠাৎ করে আলবি ভাইয়ার কথায় আমি তার দিকে তাকিয়ে সহজ স্বাভাবিক গলায় জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা আলবি ভাইয়া, তুমি আমার সব কিছু বুঝে ফেলো, কি করে বলো তো? যাকে ভালোবাসি তাকে বুঝবো না? বিড়বিড় করে কথাটা বলছে। কি হলো, বলো না। কেন? এটা সিক্রেট, এটা তোকে বলা যাবে না, তুই তো বাচ্চা মানুষ, এখন এসব কিছুই বুঝবি না, যখন বড় হবি তখন না হয় বলবো। আলবির ভাইয়ের কথায় আমি আমার চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকালাম, তারপর তাকে বললাম, আলবি ভাইয়া, আমার বিয়ে হয়ে গেছে, আর তুমি বলছো আমি নাকি এখনো বাচ্চা। তোর বিয়ে হয়ে যাক আর যাই হয়ে যাক না কেন, তুই আমার চোখেও এখনো বাচ্চাই আছিস। কথাটা বলেই আলবি ভাইয়া আবার ড্রাইভ করায় মনোযোগী হলো, আর আমি ওর আর কথা বাড়ালাম না। আলবি ভাইয়া দিন দিন কেমন যেন গুরু গম্ভীর হয়ে যাচ্ছে। আজকাল আমি ভাইয়ার অনেক কথারই মাথা মুন্ড যেন কিছুই বুঝতে পারি না। একটু আগেই আমরা রেহান ভাইয়াদের বাড়িতে এসে পৌঁছালাম। এখন বৌভাতের স্টেজে ঐশীর পাশে বসে আছি। ঐশীকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ওকে দেখতে খুবই সুন্দর লাগছে, দেখে চোখে ফেরানো যাচ্ছে না যেন। আমি নিজে অপলক দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে আছি। হঠাৎই এমন সময় কোত্থেকে যেন রাফির নামের আপরটা টপকে এসে বলল, হাই, কেমন আছেন অন্তি? আমি আপরটার দিকে তাকিয়ে মুচকে হেসেই বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি বেআই সাহেব। আমার কথায় রাফিদ ভাইয়া মন খারাপ করে বলে উঠল, আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেমন আছি? আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না যে আপনি খারাপ আছেন, তাহলে আমি আপনাকে শুধু শুধু কেন জিজ্ঞেস করতে যাব কেমন আছেন? আমার কথায় রাফিদ ভাইয়া হালকা একটু হেসে বলল, আপনি কিন্তু অনেক মজার একটা মানুষ। রাফিদের কথায় আমি তার দিকে তাকিয়ে সহজ স্বাভাবিক গলায় বলে উঠলাম, কিন্তু আমি এটা কিন্তু মজা করে বলিনি, আমি সিরিয়াসলি বলেছি। আমার কথা শুনে রাফিদ ভাইয়ার মুখটা যেন পাগলা ফাঁসের মতো হয়ে গেল। তিনি আর কিছু বলতে যাবেন তার আগে আলবি ভাইয়া আমাকে ডাক দিল,
বিকেল 5:30। সারাদিন অনেক আনন্দ করলাম। এখন আমাদের ফেরার পালা। চলে আসার সময় রাফিদ ভাইয়া পেছন থেকে আমাকে বলল, আবার আসবেন অন্তি? আমি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, অবশ্যই আসবো বেয়াই সাহেব। পায়ে জোরে একটা পাড়া দিয়ে পায়ে পাড়া দিতে রাফিদ ভাইয়া হাসি হাসি মুখটা মুহূর্তে কালো মেঘে ছেয়ে গেল। সে মৃদু আর্তনাতে আওয়াজ শব্দ করে উঠল। আমি আর কিছু না জানার ভান করে বললাম, কি হলো বেয়াই সাহেব? রাফিদ ভাই আমার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, বলল, না না কিছু না। আমি তার দিকে তাকিয়ে ফুরফুরে গলায় বললাম, তাহলে আমি এখন আসি? রাফিদ ভাইয়া মাথা হেলিয়ে বলে উঠল, হুম। মনে হয় বেচারা খুব বেশি ব্যথা পেয়েছে। এত জোরে পাড়াটা না দিলেও পারতাম। কেটে গেল আরও 2টো দিন। আমরা কাল বিকেলে নানু বাড়ি থেকে ঢাকায় ব্যাক করছি। ঢাকায় ফিরে আমি ঈশান ভাইয়াদের বাসায় এসেছি, আমাদের বাসায় যাইনি। সামনে এক্সাম, তাই আর এ বাসা ও বাসা করে সময় নষ্ট করতে চাইছি না। আর ঈশান ভাইয়াদের বাসা থেকে যেহেতু আমার প্রাইভেট কোচিং দুটাই কাছে, তাই এখানে থাকাটাই বেটার। দুপুরবেলা বাসায় খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিলাম এক ঘুম। একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র মোবাইলটা নিয়ে বসেছি। দেখি একটু ফেসবুক ঘেঁটে দেখি। অনেক দিন হলো ফেসবুকে যাওয়া হয় না। মেসেঞ্জারে বেস্টুর সাথে ঝগড়া করেছিলাম, এমন সময় কাজল রুমে এলো। কাজল এ বাসার কাজের মেয়ে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কিছু বলবি? কাজল বলল, ভাই আপনারা উপরে যাইতে কইল। আমি খানিকটা অবাক হয়ে বললাম, কে, ঈশান ভাইয়া? হ্যাঁ। অদ্ভুত তো, ঈশান ভাইয়া আমাকে কেন উপরে যেতে বলবো? আমি কি জানি। ভাই আপনাকে কইলো আমি যা নিচে গিয়ে আপনারা তার ঘরে যাইতে কই। আমি কইলাম, আচ্ছা তুই যা, আমি আসছি। আমি তো ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ করে ঈশান ভাইয়া আমাকে তার রুমে কেন যেতে বলল? যে ঈশান ভাইয়া বাসর রাতে আমাকে তার রুম থেকে ধাক্কা মেরে বের করে দিয়ে বলেছিল আমি যেন আর কোনো দিন বলেও তার রুমে চোখ হাটে পা না দেই, সেই ঈশান ভাইয়া হঠাৎ আমাকে তার রুমে যেতে বলছে কেন? বেশ ভয়ও লাগছে। ইদানিং আমি ঈশান ভাইয়াকে কেন জানি খুবই ভয় পাই। যাই হোক, এত ভাবনা চিন্তা করে লাভ নেই। আগে ঈশান ভাইয়ার রুমে তো যাই, তারপর যা হওয়ার হবে। এ ভেবে আমি গলায় জড়িয়ে রাখা ওনাটা ভালো করে মাথা করে পেঁচিয়ে রুমের দিকে পা বাড়ালাম। ঈশান ভাইয়ার রুমে এসে দেখি সে রুমে নেই। এদিক ওদিক বেলকনিতে উঁকি মেরে দেখলাম ঈশান ভাইয়া সেখানেও নেই। রুম থেকে পানির শব্দ শুনে মনে মনে ভাবলাম হয়তো ওয়াশরুমেই আছে। ঈশান ভাইয়ের রুমটা একটা বইয়ের গোডাউন। সব ভালো স্টুডেন্টদের রুম এরকম বই দিয়ে নাকি ভর্তি। বুক সেলফ থেকে একটা বই নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। হঠাৎ করে পিছন থেকে কেউ বলে উঠল, ভালোই তো পড়াশোনায় মনোযোগী হয়েছিস দেখছি। হঠাৎই এমন কণ্ঠ শুনে আমি চকিত হয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এইমাত্র ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে এলো। তার পরনে অ্যাশ কালারের একটা 3/4 প্যান্ট আর সাদা টি শার্ট। এই মুহূর্তে ঈশান ভাইয়াকে একদম দেবদূতের মতো শুদ্র লাগছে। এই সুদর্শন যুবকটা আমার স্বামী ভাবতে আমার শরীর দিয়ে একটা স্রোত বয়ে গেল। আমি এভাবে তার দিকে তাকিয়ে থাকায় হয়তো ঈশান ভাই একটু অস্বস্তি বোধ করছে, তাই সে অন্যদিকে ফিরে বলে উঠল, তোর টেস্টের রেজাল্ট আউট হয়েছে জানিস? টেস্টের রেজাল্ট আউট হয়েছে কথাটা শুনে আমার মাথার উপর যেন বাজ পড়ল। আমি যেরকম পরীক্ষা দিয়েছি নির্ঘাত 2-3 সাবজেক্টে ফেল করব। এখন কি হবে? আমি ঈশান ভাইয়ের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে একটা ডোক গিলে বললাম, হ্যাঁ, গতকাল তোদের টেস্টের রেজাল্ট আউট হয়েছে। সারাদিন কি করিস? এত বাজে রেজাল্ট, সবগুলো তুই টেনে টুনে পাস। ঈশান ভাইয়া কথা শুনে আমি মুখ ফসকে বলে ফেললাম, পার যে করেছি এটাই তো বেশি। কি বললি? আমি আমতা করে বললাম, না না কিছু বলিনি। ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে রাগী কণ্ঠেই বলল, রেজাল্ট এত খারাপ হয়েছে কেন বল? আমার জীবনে কোনো দিন আমি এত কম মার্কস পাইনি। আমার সব সময় সব সাবজেক্টে 90+ মার্কস থাকতো। আর তুই কি না একটা সাবজেক্টে 40-এর উপরে নাম্বার ওঠেনি? সারাদিন করিসটা কি তুই? হ্যাঁ। আমি মন খারাপ করেই বললাম, আসলে আমি না কোচিংয়ে ঠিকমতো পড়া বুঝতে পারি না। আমার একটা প্রাইভেট টিউটর দরকার, যে একাই আমাকে পড়াবে। ঈশান ভাইয়া এবারও রাগী গলায় বলল, সেটা আজকে বলছিস কেন? আর কিছুদিন পরে একবারে ফেল করার পর বলতেই, ইডিয়েট কথাকার। ঈশান ভাইয়ের কথায় আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সত্যি আমার আগের বাসায় বলা উচিত ছিল যে আমি বেশি স্টুডেন্টের মধ্যে ঠিকমতো বুঝতে পারি না। আমার ভাবনার মাঝে ঈশান ভাইয়া বলে উঠল, যা নিচ থেকে তোর সব জিনিসপত্র নিয়ে এই রুমে আয়। ঈশান ভাইয়ের কথায় আমি অবাক হয়ে বললাম, মানে? মানে আজ থেকে তুই এই রুমেই থাকবি। দেখি আজকের পর থেকে তুই কিভাবে ফাঁকিবাজি করিস। পড়াশোনা কাকে বলে তোকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়ব। নিচে এসে আমি সব জিনিসপত্র গোছাচ্ছি। ঈশান ভাইয়ের কড়া আদেশ, আজকের মধ্যে আমাকে তার ঘরে শিফট করতে হবে। আজ থেকে ঈশান ভাইয়াই আমাকে পড়াবেন। পড়াশোনা কাকে বলে আমাকে নাকি তিনি একেবারে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়বেন।
আমি আমার সব জিনিসপত্র নিয়ে ঈশান ভাইয়ের রুমে চলে গেলাম। খালামণিকে যা বোঝানোর উনিই বুঝিয়েছেন। আগে যখন নিচে থাকতাম তখন খালামণিকে বলেছিলাম ঈশান ভাইয়ের সাথে থাকলে আমার পড়াশোনার অসুবিধা হয়, তাই আমি এখানে থাকি। আসলে আমি মনে মনে ঈশান ভাইয়াকে আগে থেকে ভালোবাসলো। খালামণি, বাবা, মামনি ওরা সবাই জানে আমাদের বিয়েটা এরকম নিজেদের ইচ্ছের বিরুদ্ধেই হয়েছে। তবে তারা বিশ্বাস করেন আমরা নিজেদের মনের অজান্তে একে অপরকে ভালোবাসি। যাই হোক, এখন খালামণিকে উনি কি বুঝিয়েছেন কে জানে। আমি উপরে এসে দেখলাম ঈশান ভাইয়া রুমে নেই। আমি নিজের পত্রগুলো ঠিকমতো গুছিয়ে রাখতে রাখতে অনেকটা সময় পেরিয়ে গেল। এখন গোধূলি বেলা, আর ঈশান ভাইয়ের বেলকুনি থেকে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগে। ঈশান ভাইয়ের বেলকুনিটা বেশ সুন্দর করে সাজানো। বেলকুনির বাঁ পাশে রেলিংয়ের সাথে লেপ্টে আছে মানি প্ল্যান্ট গাছের শাখা, আর সামনে রেলিংয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ফুলের টব। আর্কিড ফুল ঈশান ভাইয়ের সবচেয়ে প্রিয় ফুল। বেলকনির এক পাশে ঈশান ভাইয়ের এক্সারসাইজ করার বিভিন্ন সরঞ্জাম, আর অন্য পাশে ছোট্ট একটা দোলনা আছে। আমি বেলকনিতে দাঁড়িয়ে নীল রঙের আর্কিডের টবটায় হাত বুলাচ্ছিলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। দেখলাম আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে লোকটা বলে উঠল, হ্যালো, অন্তি? হ্যাঁ, আমি অন্তি, বাট আপনি কে? আরে আমি আলবি। আমি চিন্তিত গলায় বললাম, ও আলবি ভাইয়া তুমি? তোমার নাম্বার গলা এমন শোনাচ্ছে কেন? আমি তো চিনতেই পারিনি। আর এটা কার নাম্বার? কি হলো, কোনো কথা বলছো না কেন? আমার কথা শুনে ওপাশ থেকে আলবি ভাইয়া বলল, বলছি। একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দিব? আমার গলায় এরকম শোনাচ্ছে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, আর এটা আমার নতুন নাম্বার। ও আচ্ছা, তো এখন বলো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আছি। যাই হোক, কাল তোরা ভালোভাবে বাসায় পুষতে পেরেছিলি তো? পথে কোনো অসুবিধা হয়নি তো? আসার সময় তোদের সাথে একটু দেখা করেও আসতে পারলাম না। 2 দিন ধরে অফিসের কাজে আটকে আছি। তুমি এত চিন্তা করো না তো আলপি ভাইয়া, আমরা ভালোভাবেই পৌঁছেছি, পথে কোনো অসুবিধা হয়নি। ও আচ্ছা, কি করিস? কিছু না। তুমি কি করো? এই তো অফিসে আছি। রাত 12:30। পড়ার টেবিলে বসে ফিজিক্স বইয়ের সাথে 3য় বিশ্বযুদ্ধ চালাচ্ছি আমি। আর আমার দিকে রাগে অগ্নিমূর্তির রূপ ধারণ করে তাকিয়ে আছে ঈশান ভাইয়া। অবশ্য রেগে তার থাকারই কথা, কারণ গত 2-3 ঘন্টা ধরে সে আমাকে একই নিয়মের অন্তত 100টা ম্যাথ বুঝিয়েছে। তারপরে এখন পর্যন্ত নিয়মটা আমার মাথায় ঢুকেনি। আর ঢুকবেই বা কী করে? ম্যাথ বোঝানোর সময় যদি আমার খাতার দিকে না তাকিয়ে ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে থাকি, ঈশান ভাইয়াকে এত কাছ থেকে দেখার সুযোগ আমার আর কবে হয়? তাই আমি এই সুযোগটা মিস করতে চাইনি। যদিও সে আমার না, তবুও আমি তাকেই ভালোবাসি। বিষয়টা খুব অদ্ভুত, তাই না? আসলে ভালোবাসাটাই বড় অদ্ভুত। পৃথিবীতে একপাক্ষিক ভালোবাসাগুলোর পরিণতি সবসময় এরকমই হয়। একপাক্ষিক ভালোবাসাগুলো পরিণতি শুধুই অপেক্ষা, অপমান আর লাঞ্ছনা। রাতের আধারে খানিক নির্সুপ কান্নার এক বুক দীর্ঘশ্বাস ছাড়া আমাদের আর কিছুই প্রাপ্তি থাকে না। আমার ভাবনার মাঝে ঈশান ভাইয়া বলে উঠল, ম্যাটটা কি তোর কাজে তাতে আজ কমপ্লিট হবে? আর কতক্ষণ লাগবে? ঈশান ভাইয়ের কথা শুনে আমি তার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললাম, আমার না খুব ঘুম পাচ্ছে, অঙ্কটা কাল সকালে উঠে কমপ্লিট করবো নি। অনুযোগের সুরে বললাম, একদমই না, আগে ম্যাথটা সলভ করবি, তারপর ঘুমাতে যাবি। যতক্ষণ না পর্যন্ত তুই ম্যাথটা সলভ করতে পারছিস তোর কোনো চটি নেই। আমি কাঁদো কাঁদো মুখ করেই বললাম, ঈশান ভাইয়া প্লিজ। ঈশান ভাইয়া ধমক দিয়ে বলে উঠল, বললাম তো আগে ম্যাথ সলভ করবি, দেন তুই ঘুমাতে যেতে পারবি। তুমি এমন করছো কেন? আমি তো বললাম সকালে ঘুম থেকে উঠে আমি অঙ্কটা সলভ করে দিব। প্লিজ এখন আমাকে ঘুমোতে দাও। আর তাছাড়া কথাই আছে না, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। মনে হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে। আমি তো এমনিতেই একটা গর্দভ, তার উপরে এত রাত জেগে থাকলে আমার জ্ঞান শক্তি তো আরও কমে যাবে। আর তাছাড়া আজকে সকালে একটা ম্যাগাজিনে পড়লাম, রাতে দেরি করে ঘুমাতে গেলে নাকি অকাল মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। আমার বাবা এত তাড়াতাড়ি মরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। সবে তো মাত্র বিয়েটা করেছি, লাইফে আরও কত কি করা বাকি এখনও। আমার কথা বলা শেষ হতে ঈশান ভাইয়া আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, অন্তি, আমি জানি তুই অতিরিক্ত বেশি কথা বলতে পছন্দ করিস, বাস তোর এই অতিরিক্ত বকবকানির জন্য যে আমি তোকে একটা চটকানা মারবো না, তার কি কোনো সন্দেহ আছে? ঈশান ভাইয়ের মুখে থাপ্পড়ের কথা শুনে আমার বাম হাতটা অটোমেটিক্যালি আমার বাম গালে চলে গেল, কারণ ঈশান ভাইয়া যে কোনো মুহূর্তে আমার গালে চটকানা মারতে পারে, তাতে আমার কোনো সন্দেহ নেই। কারণ ঈশান ভাইয়ার স্বভাবই এরকম, সবসময় দুর্বলের উপরই অত্যাচার করে। না বাবা, আমি এখন আর ঈশান ভাইয়ের চটকানা খেতে চাই না।
ফিজিক্স খাতাটার দিকে তাকিয়ে অনেকক্ষণ ধরে কলম চালাচ্ছি। হঠাৎই ঈশান ভাইয়া বলে উঠল, তাতে কি অঙ্কটা আজ রাতে শেষ হবে তোর? ঈশান ভাইয়ের কথা শুনে আমি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো মুখ করে তার দিকে তাকাতেই ঈশান ভাইয়া আমাকে বলল, দেখ আমি করে দিচ্ছি, আর এবার ভালো করে মনোযোগ দিয়ে দেখ। আমি তখন মুচকি হেসে খাতার কলমটা তার দিকে এগিয়ে দিলাম। ঈশান ভাইয়া আমাকে অঙ্কটা বোঝাচ্ছেন, আর আমি হা করে তার দিকে তাকিয়ে আছি। কি স্নিগ্ধ লাগছে মানুষটাকে। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ঈশান ভাই আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে ধমক দিয়ে আমাকে বলে উঠল, তোকে আমি অঙ্ক বোঝাচ্ছি আর তুই হা করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস? আমার মুখে কি ব্ল্যাকবোর্ড যে আমার মুখের দিকে তুই তাকিয়ে আছিস? এদিকে মনোযোগ দে। ঈশান ভাইয়ের ধমক শুনে আমি আমার দৃষ্টি ফিরিয়ে ঈশান ভাইয়ের অঙ্ক বোঝানোর মনোযোগ দিলাম। এবার ঈশান ভাইয়া আমাকে অঙ্কটা একবার বোঝাতে আমি অঙ্কটা বুঝতে পারলাম। ম্যাথটা সলভ করা শেষ হলে ঈশান ভাইয়া বলল, যা এখন কি ঘুমিয়ে পড়, আর সকাল সকাল কাল ঘুম থেকে উঠে যাবি। আচ্ছা। কথাটা বলে খাটের কাছাকাছি আসতেই আমি আবার ঈশান ভাইয়ের দিকে ফিরে এলাম। আমাকে দেখে ঈশান ভাইয়া বলল, কি হলো, ঘুমাতে বললাম তো, যা ঘুমা। আমি তখন ঠোঁট উল্টেই বললাম, কোথায় ঘুমাবো? ঈশান ভাইয়া বিরক্ত হয়ে বলল, কোথায় ঘুমাবে মানে কি? মানে তুমি তো নিশ্চয়ই আমাকে তোমার খাটে শুতে দিবে না, তাহলে আমি কোথায় ঘুমাবো? ঈশান ভাইয়া বলল, তুই খাটে গিয়ে শুয়ে পড়, আমি সোফায় ঘুমাবো। আচ্ছা। আমি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, আর ঈশান ভাইয়া সোফায় বসে ল্যাপটপ নিয়ে অফিসের কাজ করছেন। আমাকে এভাবে মশরামশরি করতে দেখে ঈশান ভাইয়াই বলে উঠল, এই না বললি তোর খুবই ঘুম ঘুম পেয়েছে, তাহলে ঘুমাচ্ছিস না কেন তুই? ঈশান ভাইয়ের কথায় আমি ঠোঁট উল্টে বললাম, আসলে লাইট অন করা থাকলে আমার ঘুম আসে না। আমার কথার প্রতিউত্তরে ঈশান ভাইয়া কিছুই আর বললেন না। ল্যাপটপটা বন্ধ করে লাইটটা অফ করে ড্রিম লাইট অন করে সেও শুয়ে পড়ল। বেশ কিছু সময় পার হয়ে গেছে, আমার চোখে এখনও ঘুম বাবাজি ধরা দেয়নি। আসলে আমার একবার ঘুম ঘুম ভাবটা কেটে গেলে আর সহজে ঘুমই আসতে চায় না। আমি ঈশান ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি ঘুমিয়ে পড়েছেন কিনা। ড্রিম লাইটের লালচে আলোয় দেখা যাচ্ছে ঈশান ভাইয়া কাঁধ ঘুরে উল্টো দিক হয়ে শুয়ে আছেন, তার মানে উনি ঘুমিয়ে পড়েছেন। এই ভেবে আমি বালিশের নিচ থেকে আমার প্রাণপ্রিয় মোবাইলটা বের করলাম। কাঁথা দিয়ে ভালো করে মাথাটা ডেকে আমি মেসেঞ্জারে বিষ্টুর সাথে চ্যাটিং করছিলাম। নানু বাড়ি যাওয়ার পর থেকে আর ওর সাথে ভালো করে আমার কথাই হয়নি, তাই সে আমার উপর খুবই রাগ করেছে, আর এখন আমি তার রাগ ভাঙাচ্ছিলাম। হঠাৎ করে কেউ এক টান দিয়ে আমার মাথা থেকে কাঁথাটা সরিয়ে ফেলল। আমি কে কে বলে দরপড়িয়ে বিছানায় উঠে বসলাম। পাশে তাকাতেই দেখি ঈশান ভাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহ, এখন যে আমার কী হবে, মনে মনে বলছি আমি। ঈশান ভাইয়া আমার দিকে কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এ না তোর ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমের চোটে একেবারে শহীদ হয়ে যাচ্ছিলি, তাহলে এখন না ঘুমিয়ে ফোন টিপে টিপি করছিলি কেন? এই রে, ঈশান ভাইয়া তো খুব রেগে গেছে, এখন যে আমি কি বলবো তাকে। তারপরে আমি তার দিকে তাকিয়ে ভয়ে আমতা আমতা করেই তাকে বললাম, না মানে আসলে। আমার কথা শেষ হতে না হতেই ঈশান ভাইয়া টান মেরে আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল। তোর আর আসলে নকলে করতে হবে না, সব সময় শুধু ফাঁকিবাজি না। আজ থেকে যতদিন পর্যন্ত না তোর পরীক্ষা শেষ হয় ততদিন পর্যন্ত এই মোবাইল আমার কাছেই থাকবে, আর তোর কারোর সাথে কথা বলার দরকার হলে আম্মুর ফোন দিয়ে তারপরে কথা বলে নিবি। কথাটা বলেই ঈশান ভাইয়া আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়লেন, আর আমি মেজাজ খারাপ করে বসে রইলাম। ঈশান ভাইয়া বললেন, শুয়ে পড়, কাল আবার সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠতে হবে। আর জানি ঈশান ভাইয়ার কাছে মোবাইলটা এখন 1000 বার চেয়েও কোনো লাভ হবে না। অগত্যা আমিও শুয়ে পড়লাম। ভোরবেলা ঘুমের মধ্যে উপলব্ধি করলাম আমার উপর দিয়ে বৃষ্টি হচ্ছে, তাই আমি ধরপড়েই বিছানা থেকে উঠে বসলাম। চোখ কসলাতে কসলাতে সামনের দিকে তাকিয়ে দেখলাম ঈশান ভাইয়া একটা পানির গ্লাস হাতে দাঁড়িয়ে আছে, তার মানে উনি আমার ঘুম ভাঙানোর জন্য আমার চোখে পানি ছিটা দিয়েছেন। আমি তার দিকে তাকিয়ে মন খারাপ করেই তাকে বললাম, আমি কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, আর তুমি এভাবে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। তোকে না আমি বেলা করে ওঠার আগে উঠতে বলেছি, আর তুই এখনও পড়ে পড়ে কেন ঘুমাচ্ছিস?
এখন তো ভোরের আলো ওঠেনি এখনো। ভোরের আলো তো কি হয়েছে, ফজরের আজান তো দিয়েছে। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ পড়বি। নামাজ কালাম তো মনে হয় জীবনেও কোনোদিন পড়িস না। দেন 1 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করবি। কোরআন শরীফ তেলাওয়াত করতে পারিস তো? হুম। 1 ঘন্টা কোরআন শরীফ পাঠ করে তারপরে তুই পড়তে বসবি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে তোমার নামে রোদ্দুর। এটা গল্পের প্রথম অংশ। গল্পটি লিখেছেন সাইমন। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।